একদম নড়বি না লালু। আজ তোদের মতো কুখ্যাত চোর ডাকাতের পালানোর সব রাস্তা আমি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আজ মনে হয় আমাদের ভাগ্যটাই বড্ড মন্দ রে গেল। জান বাঁচাতে চাইলে তুই ব্যাগ নিয়ে জোরসে দৌড় দে, জোরসে দৌড় দে। আজকের এই ঘন অন্ধকার রাতটা আমাদের জন্য দারুণ সুযোগ রে কালু। আকাশে এক ফোঁটা চাঁদের আলো নেই, পুরো গ্রাম ঘুমে কাত হয়ে আছে রে। কেন ওস্তাদ, আজ আকাশে আলো নেই বলেই কি আপনি এত খুশি হয়েছেন নাকি? আরে বোকা, ঘুটঘুটে অন্ধকার থাকলে আমাদের চেহারা চেনার বাপের কোনো স্বার্থ নেই রে কারো। এই সুযোগে আজ আমি বড় লোকদের বাড়ি সাফ করে দেব রে। কিন্তু ওস্তাদ, আমার মনটা কু ডাকছে। হাটে শুনলাম এই থানায় নাকি নতুন কড়া দারোগা এসেছে, সে দেখলেই সোজা গুলি করে। তো তাতে লালু ডাকাতের কি আসে যায়? নতুন দারোগা এখনো এই এলাকায় জম লালুর কথা শোনেনি রে। শুনলে থানায় লুকিয়ে থাকতো রে। লোকটা খুব সৎ আর কড়া ওস্তাদ। আজ রাতে নাকি পুলিশ টহল দেবে, পুলিশের সামনে পড়লে সোজা জেলের ভাত খেতে হবে। তুই লালু ডাকাতকে পুলিশের ভয় দেখাস রে ভিতর ডিম। এই রামদার ধার দেখেছিস? এটা চকচক করে উঠলে বাঘা বাঘা মানুষের কলিজা শুকিয়ে যায় রে। দেখেছি ওস্তাদ, বাপরে বাপ, এই রামদার কোপ খেলে দুনিয়ার কোনো ডাক্তার আর বাঁচাতে পারবে না। তুই একটা আস্ত ভীরু রে। চোর হবি তো বুকে বাঘের মতো কলিজা থাকা দরকার। তোর মতো কাপুরুষকে সাথে আনায় আমার ভুল হয়েছে। ওস্তাদ, রাগ করলে তো পেট চলবে না। আমি আমার নিরাপত্তার জন্যই বলছিলাম আর কি, আমার না শুধু আমাদের নিরাপত্তা। তাহলে আজ কি খালি হাতেই ডেরায় ফিরে যাব নাকি ওস্তাদ? একদম না, আজ কোনো গরিবের বাড়িতে নয়, সোজা রহিম চেয়ারম্যানের আলিশান বাড়িতে চল। ওই লোভী সুদের ব্যবসায়ীর লোহার সিন্ধুক আজ ভাঙবো। ঠিক আছে ওস্তাদ, আপনি যখন এত বড় রিস্ক নিচ্ছেন আমি আর পিছু হটবো না। আমি আচ্ছা ঠিক আছে, আপনি আগে চলুন, আমি পেছন পেছন আছি। মুন্সি সাহেব, চোর ডাকাতের উপদ্রব তো দিন দিন বড্ড বেড়ে যাচ্ছে। কাল রাতেই বড্ডলের গোয়াল থেকে এক জোড়া দামি বলদ চুরি হয়ে গেছে। ঠিক কইছেন চেয়ারম্যান সাহেব, মানুষ আতঙ্কে রাইতে ঘুমাইতে পারতাছে না। গ্রামের জোয়ান পোলাগোর হাতে লাঠি দিয়া পাহারায় বসাইলে কেমন হয়? ওসব ছোকরাদের লাঠির পাহারা দিয়ে কিচ্ছু হবে না। ওরা ডাকাতের ডাউস রামদা দেখলেই ভয়ে নিজের জান বাঁচাতে আগে পালাবে। তাইলে আপনি নিজে গ্রামের প্রধান হিসাবে কি ব্যবস্থা করতেছেন? সাধারণ মানুষ তো তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাইতেছে। আমি কাল সকালেই থানায় গিয়ে বড় কর্তাকে একদল পুলিশ ফোর্স পাঠাতে বলব। আবার এলাকায় লালু আর কালুর এত বড় সাহস কি করে হয় দেখছি আমি। পুলিশ কি আদৌ ওই ধূর্ত চোর আর খুনি ডাকাত করে ধরবার পারবো? ওরা পুলিশের গন্ধ পাইলেই অন্য গ্রামে গা ঢাকা দিব। জানালার বাইরে ওইটা কিসের ছায়া নইলে উঠলো চেয়ারম্যান সাহেব? মনে হইল তো কেউ আপনার গোপন কথা আরিবাইতে শুনতেছিল। ধুর মিয়া ধুর, কি হয়েছে? চোখের ভুলে সারাক্ষণ ভূতের ভয় পান নাকি? আমার অনুমতি ছাড়া এই গ্রামে গাছের পাতাও নড়ে না। তাও চায়ের দিকের পরিস্থিতি কেমন খারাপ, একটু চোখ কান খোলা রাইখে সাবধানে থাকা আমগোর ভালো, আমগোর লাইকে ভালো হবো চেয়ারম্যান সাহেব। এত ভয় পাবেন না তো, চলেন ভেতরে গিয়ে সিন্ধুকের টাকাগুলো গুনে লক করে রাখি। আজ সুদের অনেক টাকা কালেকশন হয়েছে, তালা না মারলে রাতে ঘুম হবে না। এত সময় লাগাচ্ছিস কেন রে কালু?
একটা সামান্য মাটির দেয়াল পরীক্ষা করতে তোর এতক্ষণ লাগে? রাত তো শেষ হতে চলল রে। ওস্তাদ, তাড়াহুড়ো করবেন না। দেয়ালটা পুরনো হলেও বেশ শক্ত আর মজবুত। আমার এত ধৈর্য নেই। মন চাইছে এক লাথি দিয়ে সদর দরজা ভেঙে ভেতরে ঢুকে যাই। চোরের মতো লুকিয়ে লুকিয়ে থাকা আমার পছন্দ নয় রে। ওস্তাদ, আস্তে কথা বলেন, আস্তে। আপনি সব সময় খালি গায়ের জোর দেখান। এটা চুরির জায়গা, ডাকাতির নয়। এখানে মগজের বুদ্ধি বেশি কাজে লাগে। আবার চোরের বুদ্ধি দরকার নেই। আবার এই দুই বাহুর শক্তি চুরির জন্য যথেষ্ট। একটু শব্দ হলে বাড়ির লোক জেগে গণপিটুনি দেবে, তখন বাহুর শক্তি কোথায় যাবে? তাই একটু শান্ত হয়ে আজকে কাজটা করতে দিন। তুই তোর লোহার কাঠি দিয়ে তাড়াতাড়ি হাত চালা। বেশি রাত হলে পুলিশের টহল দল চলে আসবে। আরে চুপ করেন ওস্তাদ, একদম কথা বলবেন না। জানটা আস্ত নিয়ে ফিরতে চাইলে শান্ত হয়ে দাঁড়ান। আবার কি হলো রে কালু? তুই ওপাশে এমন কি শুনলি যে এত ভয় পাচ্ছিস? ভেতরে মানুষের ফিসফিসানি শোনা যাচ্ছে। চেয়ারম্যান আর মুন্সি টাকা পয়সার হিসাব করছেন। তারা ঘুমানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই মাঝ রাতে ওরা এখনো জেগে আছে কেন রে? তুই একটা আস্ত ভীরু আর অলস চোর। তোর সাথে এসে মেজাজটাই খারাপ হয়ে গেল আমার। আমি তো আমাদের যান বাঁচানোর জন্য বলছি ওস্তাদ, আপনি শুধু শুধু রাগ করছেন। আমার বাসাধনের এই তীব্র জ্বর আমি কেমন করে কমাই? শরীরটা তো আগুনের গোলার মতো পুড়ছে। মা, ঘরে কি এক ফোঁটা জলও নেই? তৃষ্ণায় কলিজাটা ফেটে যাচ্ছে। একটু মাথায় হাত বুলিয়ে দাও না মা, একটু মাথায় হাত বুলিয়ে দাও। ঘরের জলও তো শেষ হয়ে গেছে রে বাবা। তুই একটু ধর, আমি পাশের বাড়ির টিউবওয়েল থেকে নিয়ে আসছি। তুই একটু ঘুমো বাবা। মা, বাইরে এখন অনেক রাত, অন্ধকারে জল আনতে যেও না। আমার বড্ড ভয় করছে। তুমি আমার পাশেই বসো মা, আমার পাশেই বসো। আমার কপালটাই খারাপ, ঘরে একটা টাকাও নেই যে সকাল হলে ডাক্তার ডেকে ওষুধ কিনে দেব। আমাদের মতো গরিবদের দেখার কেউ নেই। বাবা চলে যাওয়ার পর থেকে আমরা কত অসহায় হয়ে পড়েছি, তাই না মা? কেউ তো একটা দিনও আমাদের কোনো খোঁজও নেয় না। ওভাবে ভাগ্যের দোষ দিস নে বাবা। দুনিয়ার কেউ না দেখলেও উপরওয়ালা ঠিকই দেখছেন। তিনি নিশ্চয়ই আমাদের মুখ তুলে তাকাবেন। মা, আমার বুকটা কেমন যেন কাঁপছে। খুব কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে। তুই আর কথা বলিস না শোনা বাবা। আমি মাথায় দেওয়ার জন্যে জল নিয়ে এখনই ছুটে আসছি। আজ রাতে কোনো অপরাধীকে ছাড় দেব না। কুখ্যাত কালু ডাকাত আর কালু ডাকাতের বস লালু ডাকাতকে আজ হাতে নাতে ধরতে হবে। খাঁচায় পূর্বই পূর্ব। দারোগা বাবু, আপনি এত রাইতে একা মেঠো পথে টহল দিতেছেন। আপনারে দেখে মনে বড় ভরসা আইলো। মুন্সি সাহেব, এত রাতে এই নির্জন পথে একা একা ঘুরছেন কেন? অবিলম্বে নিজের ঘরে চলে যান, চারদিকের পরিস্থিতি ভালো নয়। চেয়ারম্যানের বাড়ির থেকে বৈঠক শেষ করে ফিরলাম। চোর ডাকাতের উপদ্রব যেইভাবে বাড়তাছে, তাই একটু চারপাশটা দেখতেছিলাম আর কি। মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে আমি জানি। আপনি সোজা বাড়ি ফিরে যান, আর বাকিটা আমি আর আমার ফোর্স দেখছি। ঠিক আছে দারোগা বাবু, তয় সাবধানে থাকবেন। ওরা কিন্তু সাধারণ চোর না, বিপজ্জনক অস্ত্রধারী লোক। পুলিশকে ভয় দেখানোর ক্ষমতা ওই চোর ডাকাতের নেই। আপনি নিশ্চিন্তে যান। আজ যারা আইন ভাঙবে তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না, কাউকেই না। ওস্তাদ, সাবাস বলুন আমাকে। জানালার লোহার গ্রিল কাটার কাজ ফিনিশ করে ফেলেছি। এবার আমি ভেতরে ঢুকছি। বাইরে কড়া নজর রাখুন, কেমন? কড়া নজর। গ্রিল ঠিক মতো আলগা হয়েছে তো? তুই ভেতরে ঢোক, আমি বাইরে রামদা নিয়ে দাঁড়িয়ে আছি। কার বাপের সার্ধ
দেখি কে আসে। ভালো কথা ওস্তাদ, তবে মালের ভাগের সময় আমাকে কম দিতে পারবেন না। ধরা পড়লে পুলিশ আমাকে আগে চামড়া তুলবে তো। তুই ভেতরে ঢুকবি নাকি এই মাঝরাতে দরাদরি করবি বলতো? বেশি কথা বাড়ালে একটা কানা করিয়ে দেবো না, বরং একটা কোপ দিয়ে ঘাড় নামিয়ে ফেলবো। ওস্তাদ অমন বলবেন না। যাচ্ছি ওস্তাদ, আপনি আর গরম দেখাবেন না। 4-5টা কড়া পাহারা দিন কেমন? কালু, ভেতরে গিয়ে আলসেমি করিস না। যা পাবি ব্যাগে ভরে জলদি নিয়ে বের হ, যে কোনো সময় ভোর হয়ে যেতে পারে। এই তো ওস্তাদ, আর 1 মিনিট, সিন্দুকের লক খুলে ফেলেছি। এই যে লাখ লাখ টাকার থলি আর গহনার ব্যাগ, জলদি লুফে নিন। বাপরে, ব্যাগটা তো বেশ ভারী মনে হচ্ছে রে কালু। তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়। আসছি ওস্তাদ, ব্যাগটা শক্ত করে ধরুন, আমি গ্রিল গলে বাইরে পা বাড়াচ্ছি। একদম নড়বে না কালু, হাত দুটো সোজা ওপরে তোলো, নইলে এক গুলিতে মাথার খুলি উড়িয়ে দেব। আজ আর পালানোর পথ নেই তোমার। আরে, এ তো নতুন দারোগা সাহেব নিজে হাজির হয়েছে। আজ মনে হচ্ছে আমাদের ভাগ্যটাই মন্দ রে কালু, শেষ মুহূর্তে সব বেচতে গেল। আইন নিজের হাতে তুলে নিও না, স্যারেন্ডার করো। চারদিক থেকে পুলিশ তোমাদের ঘিরে ফেলেছে। ওস্তাদ, জানালা দিয়ে শুধু বন্দুকের নল দেখতে পাচ্ছি, সর্বনাশ হয়ে গেল। ওখানে দাঁড়িয়ে গল্প না করে ব্যাগটা নিয়ে জোরসে দৌড় দিন, জোরসে। রাস্তা ছাড়ুন দারোগা সাহেব, লালু ডাকাত বেঁচে থাকতে পুলিশের খাঁচায় বন্দি হতে শেখেনি। বাধা দিলে রামদার কোপ খেতে হবে। এত বড় সাহস তোর, পুলিশের সামনে দাঁড়িয়ে গরম দেখাস? কনস্টেবল, ধরুন একে। ওস্তাদ, আপনার বীরত্ব আপনি দেখান, আমি আমার জান নিয়ে গেলাম। জেলে চোরদের বড় বড় ওই যে কি যেন দেয় আর কি, ওস্তাদ খুব মারে। ওরে বাপরে, এই ধাক্কা দিয়ে ফেলে দিল। এই ধর 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 ধর, এই ধর। চোর আর ডাকাত দুটোই পালালো, জলদি ওদের ধাওয়া করো, যে কোনো মূল্যেই ধরতে হবে। ওস্তাদ দোহাই দোহাই আপনার, আর দৌড়াতে পারছি না ওস্তাদ, বুকটা ফেটে যাচ্ছে। পুলিশ মনে হয় অন্য রাস্তায় চলে গেছে। একটু একটু জিরিয়ে নে ওস্তাদ। চুপ কর কালু, অত জোরে হাঁপাস না, পুলিশ গন্ধ শুকে চলে আসবে। আচ্ছা কালু, এই ভাঙা করে ঘরটা কার রে? এটা 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 এই গ্রামের সবচেয়ে অসহায় বিধবা হাসিনা বেগমের ঘর ওস্তাদ। বড্ড অভাবের সংসার ওদের। কিন্তু এই গভীর রাতে টিমটিমে কুপির আলোয় আবার গরুর সুরে কে খাচ্ছে? মার ছেলের এমন কান্নার কি কারণ হতে পারে? হাটে শুনেছিলাম ওর ছোট ছেলেটার কঠিন জ্বর, টাকার অভাবে কাল সকালে শহরে নিয়ে গিয়ে ভালো ডাক্তারও দেখাতে পারছে না, ওষুধও কিনতে পারছে না। ওরে বাবা রে, তোকে এই ভাঙা ঘরে বুকে নিয়ে আমি কি করব? কেউ উপরওয়ালা, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই। আমার বাচ্চাটাকে বাঁচাও তুমি। মা, আমার বুকটা কাঁপছে, খুব কষ্ট হচ্ছে মা। আমি কি আর ভালো হব না? ওপরওয়ালা কি আমাদের মতো গরিবদের কথা শুনবে না মা, শুনবে না? কালু, ঘরের ভেতর থেকে ওই মা ছেলের কান্না তুই শুনছিস? আমার এই পাষাণ বুকটাও কেমন জানি কেঁপে উঠল রে। হ্যাঁ ওস্তাদ, শুনলাম। বড্ড কষ্টকর দৃশ্য। চোর হলেও এই কান্না শুনে নিজের ভেতরটা কেমন যেন করে উঠল। ওস্তাদ, চুরির টাকার থলিটার দিকে ওভাবে তাকিয়ে কি ভাবছেন? পুলিশ যে কোনো সময় চলে আসতে পারে। চলুন চলুন, জলদি পালাই। কালু, আমরা তো পাপের জীবনে অনেক মানুষ এর ক্ষতি করেছি রে।
ধন সম্পদ লুটেছি, কত মানুষের বুক ফাটা কান্না আর অভিশাপ মাথায় নিয়েছি রে। ওস্তাদ, আপনি আজ হঠাৎ ডাকাত সেজে এই সাধুদের মতো কথা বলছেন কেন? এই টাকা না নিলে কাল সকালে আমরা নিজেরা কি খেয়ে বাঁচবো? অন্যের চোখের জলের চুরির টাকা দিয়ে আমরা কোনোদিনও সুখে ঘুমাতে পারবো না কালু। কাল থেকে দিনমজুর খাটবো, কিন্তু এই কান্না সইতে পারছি না আমি। ওস্তাদ, তার মানে আপনি কি এই চুরির টাকাটা ওদের দিয়ে দিতে চাইছেন? কিন্তু এটা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আনা কষ্টের কামাই। হ্যাঁ কালু, এই টাকাটা আমাদের বিলাসিতার চেয়ে এক মুমূর্ষ ছেলেটার জীবন বাঁচাতে বেশি দরকার। আজ থেকে আমাদের চুরির জীবন শেষ। চল আমরা নতুন পথে ফিরি রে। ওস্তাদ, আপনি আজ টাকার চেয়ে মানুষের জীবনকে বড় করে দেখলেন। আপনি সত্যিই খাঁটি মানুষ। আপনার এই কাজে আমার চোর মনটাও শান্তিতে ভরে গেল। হোমা, এটা কিসের ভারী থলি চালের তলা দিয়ে মেঝেতে এসে পড়লো রে? এত টাকা আর এত সোনার গয়না এই মাঝরাতে এলো কোথা থেকে বাবা? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছি না। মা, ওটা কিসের শব্দ হলো গো? আমার তো দেখে বড্ড ভয় লাগছে। জানালার বাইরে গিয়ে দেখো না, কেউ দাঁড়িয়ে আছে কিনা মা। কে দিল আমাদের এই সাহায্য মা? জানলার ফুটো দিয়ে দেখলাম রে বাবা, বাইরে ঘুটঘুটে অন্ধকার ছাড়া কেউ নেই। আল্লাহ আমাদের এই গরিবের বুক ফাটা ডাক নিজের কানে শুনেছেন। এটা ওনারই অশেষ দয়া রে বাবা। আবার এই সুরক্ষিত বাড়ি থেকে এতগুলো টাকার গহনা এক রাতে চুরি হয়ে গেল। আপনারা পুলিশ হয়ে রাতে কি ডিউটি করেন না নাকি দারোগা বাবু? আপনাদের এই উর্তির কোনো মূল্যই নেই আমার কাছে। চেয়ারম্যান সাহেব, মানুষের সামনে এভাবে চিল্লাপাল্লা না করে একটু রাগ সামলান। লালু ডাকাত আর কালু ডাকাত দুজনেই বড্ড ধূর্ত। কাল রাতে ওরা অল্পের জন্য ফসকে গেছে। কিন্তু ভাইবা দেখার বিষয় হইল চেয়ারম্যান সাহেব, চোরেরা কিন্তু কোনো গরিবের ক্ষতি করে নাই, কিন্তু আপনার ওই সুদের আর গরিবের ঠকানো অন্যায়ের টাকায় উধাও হয়েছে। কিন্তু মুন্সি সাহেব, আপনি এমন একজন মানুষ হয়ে চোর ডাকাতের ওকালতি করছেন, আবার লাখ লাখ টাকা চুরি হয়ে গেল, আর আপনি আমাকে উল্টো নীতি কথা শোনাচ্ছেন। আমি ওকালতি করতাছি না, শুধু কইতাছি এরই কয় প্রকৃতির বিচার। মানুষ যেমন বীজ বনে ঠিক তেমনই ফল পায়। আপনি অন্যায় ভাবে টাকা জমাইছিলেন বইলাই আজ এই দশা। আপনারা সকালবেলায় ঝগড়া বন্ধ করুন তো। আইন তার নিজের নিয়মেই চলবে। চোর যেখানেই লুকিয়ে থাকুক আমি খুঁজে বের করবই। পুলিশ তার কাজ ঠিকই করবে। দারোগা বাবু, ওসব নিয়মের কথা বাদ দিয়ে আজ বিকেলের মধ্যে আবার সব মাল উদ্ধার করুন। যদি না পারেন তবে ওপর মহলে বলে আপনার চাকরি আমি খেয়ে দেব। চোরদের ধরে সোজা ফাঁসি দিতে হবে। ওস্তাদ, এই দেখুন ছেলেটা কেমন সুস্থ হয়ে হাসতে হাসতে মায়ের হাত ধরে যাচ্ছে। আমাদের কাল রাতের একটা ভালো সিদ্ধান্ত আজ একটা ছেলের জীবন বাঁচিয়ে দিল। হ্যাঁ রে কালু, ওর মুখের পবিত্র হাসি ফোটানোর আনন্দ যে কতটা মধুর তা আজ আমি প্রথম বুঝলাম। চুরির নোংরা টাকায় শুধু ভয় ছিল, কোনো প্রকৃত শান্তি ছিল না। সত্যি ওস্তাদ, মানুষের ধন সম্পদ লুটে এমন পরম শান্তি কোনোদিনও পাইনি। তাহলে আজ থেকে কি আমাদের আগের সব খারাপ কাজ একেবারে বন্ধ? হ্যাঁ রে কালু, আজ থেকে আমরা আর কোনোদিন চুরির এই নোংরা কালিমায় হাত দেব না। কাল সকাল থেকে রোদে পুড়ে ঘাম ঝরিয়ে সৎ পথে দিনমজুর খেটে খাবো। এটাই হোক আমাদের জীবনের সবচেয়ে বড় আসল শপথ। আপনার এই সৎ পথের সাথেই আমি মরণ পর্যন্ত ছায়ার মতো আছি ওস্তাদ। সমাজের মানুষ আর আমাদের চোর ডাকাত বলে ঘৃণায় গালি দেবে না। মরলে সৎ মানুষ হয়ে একসাথে মরব, আর বাঁচলে সমাজে মাথা উঁচু করে বাঁচব। চলুন ওস্তাদ, আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে দেরি নয়, নতুন কাজের খোঁজে বের হওয়া যাক। চলুন চলুন। চল কালু, আর পেছনে তাকানোর সময় নেই।
আমরা আমাদের সুন্দর সৎ জীবনের দিকে পা বাড়াই। চল। টানা 2 দিন ধরে ঘরে উনুন জ্বলেনি। পেটের খিদের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে বাইরের এই অভিশপ্ত ঝড় তুফান। এই চরম দুর্যোগের অন্ধকারে এক অভাবী পরিবারের ভাগ্যে শেষ পর্যন্ত কি লেখা আছে? চালের পাতিলটা তো পুরো শূন্য হয়ে গেছে। খোদা, আজ এই দুর্যোগের দিনে আমি বাচ্চার মুখে কি রাঁধবো? ঘরে এক ছোটা চালও অবশিষ্ট নেই। একটু যাও ফুরিয়ে দেব। এই ভাঙা ঘরে বৃষ্টির পানি সামলানো আর ক্ষুধার্ত সন্তানের মুখ দেখা একসাথে যে আমার আর সহ্য হচ্ছে না। মা, পেটে খুব ইঁদুর দৌড়াচ্ছে, জ্বালা পোড়া করছে। সকাল থেকে এক ফোঁটা পানি ছাড়া আর কিচ্ছু পেটে যায়নি। আমার জন্য কি একটুও ভাত রাঁধবে না মা? আর তো সহ্য করতে পারছি না, শরীরটা কেমন যেন দুর্বল লাগছে। আর একটুখানি ধৈর্য ধর বাবা। তোর বাবা তো সেই ভোরে বেরিয়েছে কাজে। এই তুমুল বৃষ্টিতে নিশ্চয় সে কোনো না কোনো ব্যবস্থা করে চাল নিয়েই ফিরবে। সে আসলেই আমি টকবক করে গরম ভাত রাঁধবো। তুই মন ভরে খাস বাবা। কিন্তু মা, বাইরে যেরকম তুফান আর বজ্রপাত হচ্ছে, বাবা এত বৃষ্টিতে কাজ বা চাল পাবে তো? গঞ্জের সব রাস্তাঘাট তো পানির নিচে ডুবে গেছে শুনেছি। আমার খুব ভয় করছে মা, বাবা যদি খালি হাতে ফেরে তবে আমাদের কি হবে? বিপদের দিনে অমন কথা বলতে নেই। উপরওয়ালার উপর ভরসা রাখ। তিনি আমাদের সৃষ্টিকর্তা। তিনি ঠিকই কোনো না কোনো ব্যবস্থা করবেন। উনি কি আর আমাদের মতো গরিবদের এভাবে না খাইয়ে মেরে ফেলবেন? তুমি একটু শান্ত হয়ে বসো। কাল রাতেও তো তুমি শুধু একটুখানি ফ্যান খাইয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলে। আজ অন্তত পেট ভরে একটু ভাত খেতে পারবো তো মা? খিদের চোটে চোখ ফেটে পানি চলে আসছে। হ্যাঁ রে বাবা, অবশ্যই পারবে। লক্ষ্মী ছেলে আমার। আর একটুখানি সময় দাও, আমি উনুনটা জ্বালিয়ে পানি ফুটিয়ে রাখছি। তোর বাবা চাল নিয়ে পা রাখা মাত্রই চাল ধুয়ে বসিয়ে দেব। তুই ততক্ষণে উপরওয়ালার নাম নে বাবা। মা, আমি কি একবার বাইরে গিয়ে দেখে আসবো বাবা আসছে কি না? ওই বাজারের রাস্তার মোড় পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে থাকলে দূর থেকে বাবাকে দেখতে পাবো। ঘরে বসে থাকতে আর একদম ভালো লাগছে না। না বাবা রাকিব, ভুলেও বাইরে পা দিও না। দেখছো না আকাশ কেমন বিদ্যুৎ চমকাচ্ছে? আর বাতাস হচ্ছে এই ঝড়ের মধ্যে। ঘরের বাইরে যাওয়া খুব বিপদ হবে রে। ঘরের ভেতরেই তুই চুপটি করে বসে থাক। আমাদের ঠিক উপরওয়ালা রহম করবেন। মোড়ল ভাই, দোহাই আপনার, আজকের দিন মজুরের কোনো কাজ হবে কিনা একটু দেখুন না। ঘরের ছোট বাচ্চারা কাল রাত থেকে না খেয়ে কাঁদছে। একটু মাটি কাটার বা মাথায় করে বোঝা টানার কাজ হলেও আমাকে দিন। আমি করতে রাজি আছি মোড়ল মশাই, করতে রাজি আছি। এই মিয়া, মাথা ঠিক আছে তোমার? এই ঝড় তুফানের মধ্যে কিসের কাজ দেব তোমারে? দেখছো না চারদিকে রাস্তাঘাট ডুবে বেচা কেনা পুরো বন্ধ হয়ে আছে। দোকানদাররাই ঘরে বসে আছে। তোমারে কাজ দিয়ে আমি মজুরি দেবো কোত্থেকে? আজ কোনো কাজ নেই, বাড়ি যাও। ভাইরে, আল্লাহর ওয়াস্তে আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না। অন্তত 2 কেজি চাল কেনার মতো কিছু পয়সা আজ আগাম দিন। আমি খোদার নামে কসম খেয়ে বলছি, কাল রোদ উঠলে এসে আপনার দোকানের সব কাজ একাই করে দিয়ে যাব। আজ পরিবারটাকে বাঁচানোর জন্য সাহায্য করুন। আরে রাখো তোমার কালকের কসম আর কাজ। নিজেরই যেখানে চাল কেনার পয়সা জুটছে না এই মন্দায়, সেখানে তোমারে আমি আগাম টাকা দেবো কোন দুঃখে? অন্য পথ দেখো মিয়া। সকাল সকাল দোকানের সামনে দাঁড়িয়ে মেজাজ খারাপ করো না তো, যাও এখান থেকে। আজ তবে আমার নিষ্পাপ সন্তানের মুখে আমি কি তুলে দেব? খোদা, তুমি এত বড় দুনিয়ায় আমাদের জন্য সামান্য একটু রিজিক রাখলে না। আজ আমার উপর এত নিষ্ঠুর কেন হলে? কোন মুখে এখন ঘরের দরজায় গিয়ে দাঁড়াবো? ছেলেকে কি জবাব দেব আমি? কি জবাব দেব?
ঘরের এক কোণে এই পুরনো কাপড়ের নিচে শেষ মুঠো চালটুকু লুকিয়ে রেখেছিলাম বিপদের জন্য। তা দিয়েই একদম পাতলা করে একটা জাউ ভাত ফুটিয়েছি, যাতে পানির মতো হলেও সবাই অন্তত 2 গ্রাস মুখে দিয়ে রাতটা কাটাতে পারি। মা, এতটুকু পাতলা ভাতে তো আমাদের কারেরই পেট ভরবে না। এ তো ভাত না, এ তো পুরো ঘোলা পানি দেখা যাচ্ছে। এইটুকু খেয়ে আমরা সারা রাত কিভাবে থাকবো মা? আমার পেট তো এখনো চোঁ করছে। আজ এইটুকুই অমৃত করে খেয়ে নাও বাবা। আমাদের ভাগ্যে আজ এই সামান্য জিনিসটুকুই লেখা ছিল। তুমি খেয়ে হাত ধুয়ে শুয়ে পড়ো। কাল সকাল হলে আমি আবার খুব ভোরে সবার আগে কাজের খোঁজে বের হব। যেভাবেই হোক চাল আমি আনবো। কিন্তু বাবা, তুমি কেন খাচ্ছ না? তোমার থালায় তাকিয়ে দেখো, ওখানে তো কোনো ভাতই নেই, শুধু ভাতের ফ্যানটুকু পড়ে আছে। তুমি না খেয়ে থাকলে আমার গলা দিয়ে তো ভাত নামবে না বাবা। আজ তো বাজার থেকে আসার পথে মোড়ের দোকানে একটু মুড়ি আর চা খেয়ে এসেছি বাবা। আমার পেট পুরো ভরা আছে, তুমি কোনো চিন্তা করো না। জলদি খেয়ে নাও কেমন? আপনি নিজে সারাদিন এভাবে না খেয়ে ভিজলেন, এখন একটু মুখে না দিলে কাল শরীরে জোর পাবেন না। অন্তত 2 চামচ মুখে দিন, নইলে কাল তো পা বাড়াতে পারবেন না রাস্তায়। আমার গলায় আজ কোনো অন্ন নামবে না। আমার নিজের কলিজার টুকরো সন্তান যখন খিদের জ্বালায় আতপেটা খেয়ে ঘুমাচ্ছে, তখন আমি বাপ হয়ে কিভাবে গিলে খাবো? ওপরওয়ালা ভরসা, পানি খেয়ে রাতটা কেটে যাবে। তুমি রাকিবকে খাওয়াও। রাবেয়া খালা ঘরে আছো? একটু দৌড়টা খোলো না, বড় বিপদে পড়ে এসেছি। কে? আমি না, এত সকালে এই ঝড় তুফানের মধ্যে কেন রে মা? জলদি ভেতরে আয়। খালা, ঘরে কি 1 ছটাক চাল হবে ধার দেওয়ার মতো? রাকিবের ক্ষুধার্ত মুখের দিকে আমি যে তাকাতে পারছি না। কাল রহিম কাজ পেলেই শোধ করে দেব। চালের কথা আর বলো না মা, 2 দিন ধরে গঞ্জে থেকে চাল কিনতে পারি নাই। এই তুফানে বুড়ো মানুষটাও কোনো কাজ পাচ্ছে না, ঘরে 1 দানাও অবশিষ্ট নেই। তোমার ডালের কোণে একটুখানি খোঁজ করে দেখো না খালা। আমার নিজের ঘরে আজ টানা 2 দিন ধরে উনুনটা ঠান্ডা পড়ে আছে। রহিম যদি আজ গঞ্জে কোনো কাজ না পায়, তবে কিভাবে ছেলেটাকে নিয়ে বাঁচবো বলো তো? পাতিল পুরো শুকিয়ে কাঠ। এই অবিরাম দুর্যোগে আমাদের মতো গরিবকে কে কাজ দেবে? আর কেই বা চাল দেবে? কাল রাতে আমরা বুড়ো বুড়ি শুধু 1 ঘটি পানি খেয়ে ঘুমিয়েছিলাম। তোমরাও সারা রাত শুধু পানি খেয়েছিলে খালা? এভাবে কাজ আর খাবার না পেয়ে আমরা কি মারা যাব? এই ঝড় তুফানে গায়ের ঘরেই এই করুণ দশা, কাজ কাম সব বন্ধ। তবে মনটা খারাপ করো না বাছা, রহিম আজ কোনো না কোনো একটা কাজে পেয়েই যাবে। ওনার ওপর ভরসা রাখা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই খালা। আমি তবে আসি, ঘরে ছেলেটা পথ চেয়ে বসে আছে। তিনি পরম দয়ালু মা, তুমি শান্ত হয়ে ঘরে যাও। আজ একটা পথ তিনি বের করে দেবেন। বাবা, আমার খুব ভয় করছে গো। বাইরে এত ডাকছি কেন? কাল কি আমাদের এভাবেই না খেয়ে এই অন্ধকারের মধ্যে মরে পড়ে থাকতে হবে বাবা? ছি বাবা রাকিব, অমন অলক্ষণে কথা মুখে আনতে নেই। আল্লাহ পাপ দেবেন। মনটা শক্ত করো বাবা, আমরা তো আছি তোমার পাশে। এই পুরো গ্রামে কি এমন কোনো মানুষ নেই যে আমাদের একটুখানি চাল দিয়ে সাহায্য করতে পারে? পেটের ভেতরটা খিদের চোটে কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে বাবা। আমি আর সহ্য করতে পারছি না। তিনি যতক্ষণ আমাদের বাঁচিয়ে রাখবেন, ততক্ষণ আমাদের রিজিক ঠিকই পাঠাবেন কোনো না কোনো উসিলায়।
মানুষ আজ মুখ ফিরিয়ে নিলেও খোদা আমাদের দেখছেন। তিনি কখনো বান্দাকে ভোলেন না, কখনো না। এই অভিশপ্ত বৃষ্টি যেন আমাদের জানটা না নিয়ে আর থামবে না গো। ঘরের চালের খড়গুলো সব বাতাসে উড়ে যাচ্ছে। মেঝের পানি হাত দিয়ে সেচেও শেষ করা যাচ্ছে না। তুমি এভাবে ভেঙে পড়ো না আমেনা, নিজের কান্নাটা অন্তত থামাও। তুমি কাঁদলে বাচ্চাটা যে আরো বেশি ভয় পেয়ে যাবে। একটু ধৈর্য ধরো। কিভাবে ধৈর্য ধরবো বলো তো? খোদা আমাদের উপর দয়া করো। এই কচি বাচ্চাটাকে এভাবে খিদের জ্বালায় কষ্ট দিও না। আমাদের যা ইচ্ছা শাস্তি দাও, কিন্তু ওর মুখটা একটু চেয়ে দেখো। রাত পোহালেই একটা না একটা ব্যবস্থা হবে আমিনা। আমার মন বলছে, আমার মন বলছেই ওপরওয়ালা আমাদের এভাবে ফেলে রাখবে না। আর সকাল হলে আমি আবার গঞ্জের দিকে যাব। কোনো না কোনো কাজ ঠিকই মিলবে। আজ কেউ তো সারাদিন গঞ্জে হন্যে হয়ে ঘুরে কোনো কাজ পেল না। কাল যদি এই ঝড় আরো বাড়ে, তবে তুমি কি এভাবে বাইরে যাবে? চারিদিকে তো শুধু অন্ধকার দেখছি। ওপরওয়ালার ওপর ভরসা, হারিও না, কোনোভাবেই হারিও না ভরসা ওপরওয়ালার কাছ থেকে। আমি না, আজ দুর্যোগের জন্য কেউ কাজ দেয়নি, কিন্তু কাল তো এমন নাও থাকতে পারে। মালিকের দয়া হলে একটা পথ ঠিকই বের হবে, বুঝলে? মা, আমার খুব পানির পিপাসা পেয়েছে। একটু পানি দেবে মা? পেটের ভিতরটা কেমন যেন জ্বলে যাচ্ছে। এই নাও বাবা, এই একটুখানি পানি খেয়ে নাও। কলসিতে আর মাত্র কয়েক ঢোক পানি আছে রে বাছা। আর কিছুক্ষণ চোখটা বুজে ঘুমানোর চেষ্টা করো বাবা রাকিব। সকাল হলেই দেখবে এই ঝড় থেমে গেছে। তোমার বাবা তোমার জন্য গরম গরম ভাত নিয়ে আসবে। আচ্ছা বাবা, আমি ঘুমানোর চেষ্টা করছি। তোমরাও একটু ঘুমাও। খুঁটিটা কাল সকালে ধরো। রহিম বাবা, এত সকালে মুখটা অমন মলিন করে দাওয়ায় বসে আছো কেন? জীবন তো আর শেষ হয়ে যায়। এত ভেঙে পড়ো, তার দিকে তাকিয়ে দেখো। ওপরওয়ালার বিশেষ রহমত ডাকছে বা। কিসের রহমতের কথা বলছেন করিম চাচা? ঘরের পাতিল পুরো শূন্য, এক দানা চাল নেই। রাকিব খিদের জ্বালায় সারা রাত ছটফট করে ঘুমাতে পারেনি। আমি তো চারদিকে শুধু অন্ধকার, অন্ধকার আর অভাব ছাড়া কিছুই দেখছি না। আরে হৃদয়ে তার খবর রাখবো। পুরো মানুষের অভিজ্ঞতা তো আর ফেলনা। আর একটুখানি বৃষ্টি হলেই তো মাঠের পাশের ওই মস্ত বড় ডোবাটা আর নিচু ধান ক্ষেতগুলো পুরো উপচে ভেসে যাবে। তখনই বুঝবে ওপরওয়ালার কুদরত কি জিনিস। ডোবার মাঠ পানির নিচে ভেসে গেলে আমাদের কি লাভ হবে চাচা? ওই খোলা পানি তো আর পেটে যাবে না। আমাদের তো এখন দরকার চাল, বাচ্চাদের খিদে মেটানোর জন্য দুমুঠো অন্ন দরকার। পানি দিয়ে কি হবে? পুরে মেওয়া ফলে বাবা। আবার কথাটা মিলিয়ে দিও। একটু ধৈর্য ধরে অপেক্ষা কর। প্রকৃতি যখন সব কেড়ে নেয়, তখন নতুন কিছু ফিরিয়েও যায়। ওপরওয়ালা যা করেন সব মঙ্গলের জন্যই করেন। ওনার দান কখনো বৃথা যায় না। আপনার কথা যেন সত্যি হয়, কিন্তু আমি যে আমার ক্ষুধার্ত সন্তানের মুখের দিকে আর তাকাতে পারছি না। মুখটা ফেটে যাচ্ছে আমার। আর তাকাতে হবে না বলিনি। ওপরওয়ালার দরবারে শুকরিয়া যায়। মন বলছে মেঘ কেটে এখনই আলোর মুখ দেখবে তো। তার নিয়ামত চারদিকে ছড়িয়ে পড়বে। ওরে কে কোথায় আছিস? বের হয়ে আয়। ডোবা ভেসে গেছে, মাঠের পানি উপচে আইল বেয়ে মাছ নামছে রে। ঝাঁকে ঝাঁকে মাছ। সবাই চল, জলদি চল। যার যা আছে হাত দিয়ে ধরগে, চল। আর দেরি করিস না। আমেনা, শুনছো? বাইরে এত কিসের শোরগোলার চিৎকার? মানুষজন সকাল সকাল লাঠি সোটা আর চালুর নিয়ে মাঠের দিকে অমন হয়ে
দৌড়াচ্ছে কেন? গ্রামে আবার কোনো বিপদ হলো নাকি? জলিল ভাই তো মাছের কথা বলছে উচ্চ স্বরে। ওই তো স্পষ্ট শুনলাম, বলল ডোবা ভেসে মাছ বেরিয়েছে। তুমি আর ঘরে বসে থেকো না, ঘর তো একদানা অন্ন নেই। তুমি যাও না, একটু দেখে এসো ওখানে কি হচ্ছে। যদি দু একটা মাছ পাও তো। বাবা, বাবা, আমিও যাব তোমার সাথে মাছ ধরতে। আমি কাদার মধ্যে নেমে মাছ হাত দিয়ে ধরবো। চলো না বাবা, গ্রামের সব ছেলেরাও তো যাচ্ছে। না রাকিব, তুই এখন ছোট, কাদার মধ্যে যাস না। ঘরের ভেতরে মায়ের সাথে থাক। আমি না, গামছাটা দাও। আমি আর এক মুহূর্ত দেরি না করে ওদিকে যাই, দেখি দেখি ভাগ্যে কি আছে। ওরে, এ কি দৃশ্য দেখছি আমি! এত মাছ! এ তো মেঘ না চাইতেই জল ঢেলে দিল খোদা। চারদিকে শুধু রূপালী রঙের ঝিলিক আর খলবলানি। তুমি আসলেই পরম দয়াময়। গরিবের আরতি তুমি বৃথা যেতে দাওনি, বৃথা যেতে দাওনি। কিরে রহিম, তোর তো দেখি পৌষ মাস, গামছা তো পুরো মাছে ভরে গেল রে তোর। আরো ধর, হাত চালিয়ে ধর। আজ প্রকৃতি উজাড় করে দিয়েছে, আজ মাছের মেলা লেগেছে এই মাঠে। হ্যাঁ জলিল ভাই, ওপরালার লাখ লাখ শুক্রিয়া। আজ আবার সন্তান পেট ভরে ভাত খেতে না পারলেও এই মাছ তো খেতে পারবে। খোদা, তুমি শেষমেশ আমাদের দিকে মুখ তুলে চেয়েছ। এই পুঁটি মাছি আজ আমাদের নিশ্চিত মরণ থেকে বাঁচিয়ে দিল। মা, মাগো জলদি বাইরে এসো। দেখো বাবা, কত শত শত জ্যান্ত মাছ এনেছি। আজ আমরা সবাই পেট ভরে মাছ খাবো। আমাদের আর খিদের জ্বালায় কাঁদতে হবে না মা। দেখো কত মাছ লাফাচ্ছে। ও মা, এক ছুটে এত মাছ তুমি কই থেকে ধরে আনলে গো? ও তো পুরো এলাহি কাণ্ড দেখছি। আল্লাহ সত্যি আমাদের মতো মিসকিনের ডাক এত তাড়াতাড়ি এইভাবে শুনবেন তা তো ভাবতেও পারিনি। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করো নামে না, জলদি বাটিটা নিয়ে বসে পড়ো। করিম চাচার কথায় আজ অক্ষরে অক্ষরে সত্যি হলো গো। ডোবা উপচে খোদার নেয়ামত আমাদের ওঠানে এসে হাজির হয়েছে। মা, তরকারির চমৎকার গন্ধে আমার পেটের ভেতরের খিদে যেন আরো 100 গুণ বেড়ে গেছে। জলদি থালায় ভাত আর তরকারি দাও না মা, আর তো মোটে তোর ছুঁইছে না আমার। এই তো হয়ে এসেছে আমার সোনা বাবা। আর মাত্র 2 মিনিট সময় দাও। মাছের ঝোলটা একটু মাখা হয়ে গেলে মাটির কড়াইয়ের গায়ে লাগালেই নামিয়ে নিচ্ছি। তুই জলদি হাত মুখ ধুয়ে পিঁড়ি পেতে বস। নাও আমার লক্ষ্মী বাবা, এবার মনের সুখে পেট ভরে খাও। ওপরাল আমাদের ওপর আজ রহমত করেছে। এই চরম অভাবের দিনেও তিনি আমাদের না খাইয়ে রাখেননি, পথ ঠিকই দেখিয়েছেন, বুঝলে? বিপদের দিনে আর অভাবের দিনে কখনো আশা হারাতে নেই বাবা। পরম ধৈর্যের সাথে তাকে ডাকলেন, তিনি ঠিকই বান্দার রিজিকের ব্যবস্থা করে দেন। দেখো, তার সবচেয়ে বড় প্রমাণ আজ আমরা নিজের হাতে পেলাম। মা, পুঁটি মাছের এই তরকারিটা যে এত স্বাদ হয়েছে কি বলবো। আমার মনে হচ্ছে আমার জীবনের সেরা মাছ ভাত আমি আজই খাচ্ছি। এত স্বাদ আমি আর কোনো দিন পাইনি মা। আজ থেকে আর আমাদের রাতে উপোস থাকতে হবে না, তাই না বাবা? হ্যাঁ বাবা, আজ আমরা সবাই তৃপ্তি করে পেট ভরে খাবো। ওপরওয়ালা আমাদের সহায় আছেন, আমাদের কোনো ভয় নেই। তুমি আনন্দ মনে খাও, কেমন? আনন্দ মনে খাও।